আজকের সুপ্রিম কোর্টে আরজিকর মামলা উঠেছিল, কি আচ্ছা, আজকে যেটা হয়েছে সুপ্রিম কোর্টে অনারেবল, সেটা হচ্ছে যে সঞ্জয় রায়ের এগেনস্টে ট্রায়াল চলছে অলরেডি শিয়ালদা কোর্টে। তো ডে টু ডে ট্রায়ালটা হচ্ছে এবং সেটা শেষ হওয়ার পথে। এবার অন্য আরেকজন অ্যাকিউজ আপনারা জানেন, সন্দীপ ঘোষ, যিনি আর্থিক তছরূপের ক্ষেত্রেও কেসের ক্ষেত্রেও অ্যারেস্ট হয়েছেন এবং এই অভয়া ধর্ষণ কেসের ক্ষেত্রেও। তো সেই ক্ষেত্রে স্টেট স্যাংশন দেয়নি। তো স্টেট যেহেতু স্যাংশনটা দেয়নি, সেই কারণে কিন্তু ট্রায়ালটা স্টার্ট করা যাচ্ছে না। তো স্টেট একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, মানে ট্রায়ালটাকে শুরু হতে না দেওয়ার জন্য স্যাংশনটাকে না দিয়ে আটকে রেখে হিন্ড্রেন্সটা শুরু করেছে। তো তার জন্য অনারেবল কোর্ট তার অবজারভেশন রেখেছেন এবং ন্যাশনাল টাস্ক ফোর্সকে আজকে থেকে 12 উইকস মানে 12 সপ্তাহের মধ্যে রিপোর্ট ফাইল করতে বলেছেন। নেক্সট ডেট আছে তোমার 17ই মার্চ, ঠিক আছে। আর পার্টিসদেরকে এটাই বলা হয়েছে যে দে উইল বি অ্যাট কমপ্লিট লিবার্টি টু মেনশন দ্য ম্যাটার ফর ডিলে ইন ট্রায়াল, মানে ডিলে ইন ট্রায়ালের জন্য তারা ম্যাটারটাকে মেনশন করতে পারে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। এটাই আপাতত খবর। নতুন কোনো যে নামের আশায় মানুষ ছিল সেটা কি? দেখুন, নতুন নামটা উনি যেটা কোর্ট মহামান্য কোর্টের অবজারভেশন, যেটা যে ইনভেস্টিগেশন চলছে। এবার সিবিআই সেটা শিয়ালদা কোর্টে তো রেগুলার ডে টু ডে বেসিসে ট্রায়াল চলছে, সিবিআই সেটা দেখবে। সেটাতে আমরা কেউই ইন্টারভেন মানে আমরা বলতে অবশ্যই পারি না কোনো ইনভেস্টিগেটিং অথরিটিকে কীভাবে ট্রায়ালটা চলবে। উপরন্তু সিবিআই ডেফিনেটলি দেখছে যে কী করা যায়। হ্যাঁ, উই আর অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। না, সেটা নিয়ে কিছু আলাদা করে কোনো নতুন নাম বা কিছু সেরকম কিছু আপাতত তথ্য আমরা কিছু পাইনি। জয়নগর মহিষমারায় নাবালিকা খুন এবং ধর্ষণ মামলায় 62 দিনের মধ্যে একজনকে বারুইপুর আদালত ফাঁসির সাজা দিয়েছে এবং আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে তারা এই কলকাতা হাইকোর্টে এসে আপিল করবে, যেহেতু বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। সেই জায়গা থেকে বারুইপুর কোর্টের যিনি আসামির উকিল ছিল তারা দিক থেকে সাহায্য পাচ্ছে না এবং এলাকার স্থানীয় নেত্রী যারা রয়েছে তারাও বলছেন এই রায়টাকে মেনে নিতে তারা উচ্চ আদালতে আসতে বাধা সৃষ্টি করছেন। এই বিষয়ে আপনি কি বলেন? কারা বাধা সৃষ্টি করছেন? তৃণমূল সরকার? তৃণমূল সরকার নয়, তাদের বক্তব্য হলো যে আসামির বাবার বক্তব্য হলো যে এলাকায় আশপাশে যারা রয়েছে গণ্যমান্য ব্যক্তি, এলাকার আশপাশের মানুষ, তারা বাধা সৃষ্টি করে। সেটা দেখুন না, মানুষ হচ্ছে আলটিমেটলি সমাজবদ্ধ জীব, সমাজের মধ্যেই মানুষ। তো সমাজের কিছু মানুষ যদি আজকে বারণ করে থাকেন তাদের অবশ্যই একটা নাবালিকা ধর্ষণের মতন একটা ঘটনা, ঘৃণ্য ঘটনা, সেই ক্ষেত্রে বারণ করতে পারেন। এটা তো আলটিমেটলি সবটা তো আইনে হয় না। আমি বারবারও বলি আইনের উপরে ধর্ম, তো ধর্মের ক্যাটেগরি থেকে দেখলে বা ধর্মের দিক থেকে দেখলে অবশ্যই সেটা বারণ করেছেন। তবে হ্যাঁ, এটাও পাশাপাশি যেমন সত্যি যে আইনত তো তার মানে একজন দোষী যার নামে অভিযুক্ত করা হয়ে গিয়েছে অলরেডি এবং সেন্টেন্স টু আর কি দ্য পানিশমেন্ট, অলরেডি সেন্টেন্সও পেয়ে গেছেন, ডেথ সেন্টেন্সও। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি একজন ডেথ সেন্টেন্স পাওয়া একজন অ্যাকিউজডের 100% তার রাইট আছে মহামান্য অনারেবল কোর্টের কাছে এসে আপিল করার, এবং সেই অ্যাপিলটা উনি করতেই পারেন। সেটা করতে তাকে কেউ বাধা দিতে পারে না, বাধা প্রদান করতে দিতে পারে না। স্বাভাবিকতই সমাজবদ্ধ মানুষ জীব হিসাবে চোখের সামনে নিজের ঘরের মেয়েটার কথাই প্রথমে মনে পড়ে। তো সেই ক্ষেত্রে বাধা দেওয়াটা সত্যিই খুব স্বাভাবিক। তবু এবার দেখুন, আইন তো আইনের মতন চলবে। আইন তো আর আমরা কেউ মোল্ড করে বা আটকে বা রেজিস্ট করে সেটা কাউকে করতে পারি না, এবং আইনত আমরা কাউকে রেজিস্ট করার অধিকার রাখিও না। তো বেটার যে তারা ফার্দার মানে এই যে আইনের প্রসেসের মাধ্যমে তারা ফলো যদি করতে চান, তাদেরকে না আটকানোটাই শ্রেয়। তারা আইনজীবী হিসাবে ধরে তিনি এগোতে পারেন। তবে দেখুন, এভিডেন্স প্রপার পাওয়া গেছে, চার্জশিটেড হওয়ার পরে উইটনেস মানে এক্সামাইন হয়েছে, ক্রস উইটনেসগুলো এক্সামাইন হয়েছে, তারপরে তো সাজা ঘোষণা হয়েছে। তো সময় নিয়েই তো হয়েছে জিনিসটা। একটা ডেথ সেন্টেন্সের মতন একটা অর্ডার ডেফিনেটলি একজন জজ সাহেব নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করে মানে কম্পাউন্ডেবল কি নন কম্পাউন্ডেবল সেই ব্যাপারগুলো দেখার পরেই কিন্তু আলটিমেটলি মানে অর্ডারটা পাস হয়। তো ইন দ্যাট কেস অবশ্যই ডেফিনেটলি অন্যায় ছিল বলেই হয়েছে। এরকম যতক্ষণ না এরকম দৃষ্টান্তমূলক সাজা হবে, ঘোষণা হবে এবং হবে আলটিমেটলি সেটা ইমপ্লিমেন্টেশন, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজটাকে বদলাতে পারবেন না। এটা তো আপনাকে বুঝতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি একটা ভয় তৈরি করতে পারবেন না দর্শকদের মনে, এবং এই ধরনের অবাধ ক্রাইম যে বিচারণ করে যাচ্ছে সেগুলো ঘটেই চলবে। তাই সেটার কারণে অবশ্যই এই যে সাজাটা হয়েছে সেটাকে স্যালিউট তো জানানো আমাদের সকলেরই মানে স্বাধীন দেশের এবং সুষ্ঠু মানসিকতা সম্পন্ন নাগরিক হিসেবে উচিত। এই যে কুলতলি কাণ্ডে যে দ্রুত 3 মাসের মধ্যে ফাঁসির আদেশ দিয়েছে, এটা আরজিকর ক্ষেত্রে কেন নয়? অনেকেই প্রশ্ন করছে। কারণটা এটাই, দেখুন আমরা কিন্তু এটাও জানি না
যে আমাদের কিছু কিছু কেসের ক্ষেত্রে আসলে সমস্যাটা হয়ে যাচ্ছে কি বলুন তো, এই যে ধর্ষণের মতন ঘটনা, খুনের মতন ঘটনা, এই ঘটনাগুলো নিয়ে রাজনীতিকরণ করা উচিতই নয়। এই ঘটনাগুলো নিয়ে কোনো হিন্দু মুসলমানের রাজনীতি, কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির রাজনীতি এবং কোনো স্টেটের সঙ্গে স্টেটের তুলনা, যেটা আমরা বারবার তুলনা করি, বারবার করে প্রশ্নও আসে, মানে আজকে ওয়েস্ট বেঙ্গল এবং হচ্ছে তোমার মণিপুর, এই যে তুলনাগুলো, এইগুলো করাই যায় না, করা উচিতই নয়। তো সেই ক্ষেত্রে আজকে রাজনীতির সমীকরণ হিসেবে কিন্তু কিছু লোক এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করে নিয়েছে। কারা বলো তো? যেহেতু অভয়ার কেসের ক্ষেত্রে এই রকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, স্বাস্থ্য দুর্নীতি, পুলিশ দুর্নীতি, সমস্ত জায়গায় যেহেতু দুর্নীতি, এবং সেই দুর্নীতিটাকে ঢাকার জন্য অবশ্যই সরকার কেন তার মুখ পোড়াবে? আশা করি আমরা কুলতলির যে ঘটনার ক্ষেত্রে তুমি বলছো যে আমরা বিচার পাচ্ছি, ডেফিনেটলি এখানে হয়তো কোনো পলিটিক্যাল মাথা যুক্ত ছিল না, তাই জন্যই খুব ইজিলি বিচারটা পাওয়া গিয়েছে। যেসব কেসের ক্ষেত্রে বড় বড় পলিটিক্যাল স্ট্রাটার মাথারা ঢুকে, যেমন অভয়ের কেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কী হয়েছে? এভিডেন্সগুলো লোপাট হয়েছে। জামা কাপড় থেকে শুরু করে প্রাইম এবং কোর এভিডেন্সগুলো, এবং যেগুলো প্রাইমারি এভিডেন্স, এবং তোমার পিএম রিপোর্ট, মানে পিএম রিপোর্টটা আমাদের পুরোপুরি মানে স্ম্যাশড করে সেকেন্ড পিএম আমাদের হতেই দিল না, পুরোপুরি বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো। তো এই যে জিনিসগুলো হয়ে গিয়েছে একের পর এক, এই জিনিসগুলো তো আমরা কুলতলির ঘটনার ক্ষেত্রে, যেহেতু তখন সবে সবে অভয়ের ঘটনা ঘটলো, তারপরে কিন্তু আমরা কুলতলির ঘটনার ক্ষেত্রে উই ডিড নট সি দিস, মানে আমরা কিন্তু সেই জায়গাটা আমরা মানে পাইনি। তো অবশ্যই দ্যাট ইজ অলসো রিজন যে সেই ক্ষেত্রে আমরা কিছু বেনিফিট আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমরা এই নাবালিকাকে কিছু বিচারের জায়গায় এসছে, যেটা আমাদের অভয়ের ক্ষেত্রে আসেনি। কারণটা এটাই, কারণ অর্ধেক কি 99% এভিডেন্স যেখানে ট্যাম্পার হয়ে গিয়েছে, সেখানে আমাদের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের বেসিসে শুরু হচ্ছে, দেখতে হবে। তাই এই কেসের ক্ষেত্রে সময় লাগবে, কারণ অভয়ের কেসের বেসিক উইটনেস ট্যাম্পার। এখানে তো পলিটিক্যাল মাথারা জড়িয়ে, স্বাস্থ্যের দুর্নীতির মাথারা, স্বাস্থ্যের হেড, পুলিশের হেড, মন্ত্রী, নেতা, তারা সবাই জড়িয়ে। এই ক্ষেত্রে আপনি বিচার পাবেন না, এটা খুবই স্বাভাবিক। এবং এই ক্ষেত্রে সরকার কিছুটা হলেও নিজের মান রক্ষা, কিছুটা হলেও সরকারকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা, এইগুলো তো করতে পেরেছেন। সেটা তো একটা এই অভয়া ধর্ষণ কেসের ক্ষেত্রেও তো সেই ক্ষেত্রে স্টেট স্যাংশন দেয়নি। তো স্টেট যেহেতু স্যাংশনটা দেয়নি, সেই কারণে কিন্তু ট্রায়ালটা স্টার্ট করা যাচ্ছে না। তো স্টেট একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করছে, মানে ট্রায়ালটাকে শুরু হতে না দেওয়ার জন্য, স্যাংশনটাকে না দিয়ে আটকে রেখে হিন্ড্রেন্সটা শুরু করেছে। তো তার জন্য অনারেবল কোর্ট তার অবজারভেশন রেখেছেন, এবং ন্যাশনাল টাস্ক ফোর্সকে আজকে থেকে 12 উইকস মানে 12 সপ্তাহের মধ্যে রিপোর্ট ফাইল করতে বলেছেন। নেক্সট ডেট আছে তোমার 17ই মার্চ, ঠিক আছে। আর পার্টিসদেরকে এটাই বলা হয়েছে যে দে উইল বি অ্যাট কমপ্লিট লিবার্টি টু মেনশন দ্য ম্যাটার ফর ডিলে ইন ট্রায়াল, মানে ডিলে ইন ট্রায়ালের জন্য তারা ম্যাটারটাকে মেনশন করতে পারে অনারেবল সুপ্রিম কোর্টের কাছে। এটাই আপাতত খবর। নতুন কোনো যে নামের আশায় মানুষ ছিল